মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস করেন, বুঝতে পারছেন, মনে প্রাণে ধারণ করেন 2025 সালেই বিএনপি বিভক্ত হয়ে রাজনীতিতে গুরুত্ব হারাবে। মির্জা ফখরুলের বক্তব্যে এই হতাশার ছাপ যে আগামীর বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং যারাই চাঁদাবাজি করছে তাদের ধরে নিতে হবে যে আগে যারা চাঁদাবাজি করতো তারা কেন চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি বর্তমানে করতে না পারার যে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দু দলের মধ্যে বাড়ছে দূরত্ব। নবীনদের 2 মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি ও জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের দাবি মাঠ প্রশাসন আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস করেন, বুঝতে পারছেন, মনে প্রাণে ধারণ করেন 2025 সালেই বিএনপি বিভক্ত হয়ে রাজনীতিতে গুরুত্ব হারাবে। মির্জা ফখরুলের বক্তব্যে এই হতাশার ছাপ স্পষ্ট। দর্শক, দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে মির্জা ফখরুল, এবং নির্বাচন ছাড়া অন্য কিছু বিএনপি চোখে দেখে না। দেশ ধ্বংস হয়ে গেলেও বিএনপি একমাত্র রাজনীতি এখন নির্বাচন। এবং বিএনপি অন্যান্য নেতাদের যে কথাবার্তা, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে লাগামহীন বক্তব্য, সবগুলো যদি আপনি একত্র করেন, হতাশার ছাপ। বিএনপি মনে করছে দেশে বড় ষড়যন্ত্র, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কি যেন কি হচ্ছে, মানে এতটাই হতাশামূলক কথাবার্তা বলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বিএনপি এতটা হতাশামূলক কথা বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আত্মবিশ্বাসী কথা বলতো যে বিএনপিকে কেউ কিছু করতে পারবে না, বিএনপি ঐক্যবদ্ধ আছে, বিএনপি থাকবে, অমুক তমুক নানান কিছু, একটা অপটিমিস্টিক ভাব ছিল বিএনপির কথার মধ্যে। কিন্তু এখন বিএনপির মধ্যে সেই অপটিমিজম নাই, এখন তারা পেসিমিস্টিক হয়ে গিয়েছে। তারা বলছে চক্রান্তের খেলা শুরু হয়েছে। কি চক্রান্ত? আমি কোনো চক্রান্ত দেখছি? দেশ ডক্টর ইউনূস চালাচ্ছে, সংস্কার চেষ্টা করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। সেখানে চক্রান্তের খেলাটা কি? আমরা কোনো চক্রান্তের খেলা দেখছি না। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে খালেদা 6 বছর জেলে থাকতে হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখনো দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। মানে কি সেই চক্রান্ত আবার শুরু হয়েছে? এটার অর্থ কি? ডক্টর ইউনূস সরকার, সেনাবাহিনী এরা মিলে বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে, বিএনপিকে ভাঙতে চাচ্ছে, 2 গ্রুপে বিভক্ত করতে চাচ্ছে। যে এক গ্রুপ সংস্কার চাইবে আর এক গ্রুপ সংস্কার চাইবে না, এক গ্রুপ 72 সংবিধানের পক্ষে থাকবে আর এক গ্রুপ 72 সংবিধানের বিপক্ষে থাকবে, এক গ্রুপ থাকবে ভারতপন্থী আর এক গ্রুপ থাকবে ভারত বিরোধী। মানে মির্জা ফখরুলের উপলব্ধির অর্থ কিন্তু অনেকটা এরকম। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার অন্তর্বর্তী সরকার শুধু সেগুলোই করবেন। দেখেন, ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই। নির্বাচন অনুষ্ঠান এটা একটা লার্জ বিষয়। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ ইনকাম থেকে শুরু করে সোশ্যাল পাওয়ার স্ট্রাকচার, এর মানে সমাজের সবগুলো অর্গানের সাথে সম্পর্ক। অতএব মেসিভ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচনের সাথে সম্পর্কিত সংস্কার বলতে কোনো কথা নেই। একটা দেশে তখনই সুষ্ঠু নির্বাচন হবে যখন দেশের সামগ্রিক ব্যবস্থাটা সুষ্ঠু হবে। নির্বাচনের সাথে সবাই সম্পর্কিত, অতএব সামগ্রিক ব্যবস্থা সুষ্ঠু হতে হবে। যে নির্বাচনে সবাই অংশগ্রহণ থাকবে, যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, দেশে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের একমাত্র পথ হতে পারে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তিনি বলেন, যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ,
সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চাওয়া হয়। ইতিহাসে এমন ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্ত এখনো সমর্থন দেবে না, কখনো সমর্থন দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। কারণ বিএনপি যে রাজনীতি তা এদেশের মানুষ ও জনগণের রাজনীতি। দেখেন এই কথাটা ডক্টর ইউনূসের আমলে কেন বলছেন যে আবারও বিএনপি ভাঙার, বিএনপিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে মির্জা ফখরুল ধারণা করছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি বিএনপি যদি এই ভারতীয় রাজনীতি করে তাহলে বিএনপি দুই ভাগে বিভক্ত হবে, ভারতপন্থী আর ভারত বিরোধী। বিএনপির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নামে আমরা এমন কিছু হতে দিতে পারি না যা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। বর্তমান সংকট থেকে দেশকে মুক্ত করতে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনের সারির যোদ্ধা তারা। ছাত্রদলকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে, আমাদের একটা সাইবার ওয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়া আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে। এটি যদি আমরা করতে না পারি তাহলে যুদ্ধে আমরা হারিয়ে যাব। এর একটা অর্থ আছে সোশ্যাল মিডিয়ায় বিএনপির পক্ষে প্রোপাগান্ডা তেমন একটা জোরালো হচ্ছে না। ন্যায়সঙ্গত প্রতিবাদ করার যোগ্যতাই তো ওদের নেই, ওরা থাকে টেম্পো স্ট্যান্ডে। কিভাবে কি করবে বলেছে না, জামাত শিবিরের সাথে আমরা পাচ্ছি না, লন্ডনে বলেছিল। এটাই ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়ানোর অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়াবে না টেম্পো স্ট্যান্ডে যাবে, এটা আগে ঠিক করে দেন। দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা ও মনন দিয়ে তাদের পরাজিত করতে পারবো বিশ্বাস রাখি। দেখেন এই যে বারবার ষড়যন্ত্রের কথা বলছে, কি ষড়যন্ত্র? বিএনপি চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজান দিতে দিচ্ছে না। এটা ষড়যন্ত্র না, এটা ফ্যাক্ট। আপনাদের এখান থেকে ফিরে আসতে হবে। এখান থেকে আপনারা ফিরে আসতে পারবেন না যদি ভারতীয় বলয় থেকে আপনারা বের হতে না পারেন। ভারতীয় বলয় থাকা মানে ইসলামের বিরুদ্ধে আপনাদের কার্যক্রম কথাবার্তা যাবেই। ছাত্রদলের সভাপতি বক্তব্য দেন, না এদের মানে মানুষ বলে এরকম যে ঠিক আছে, একদিকে বুইরা বাম বা চাচু ছাত্রদল সভাপতি, তা যদি একটু মেধাবী হতো একটা মেনে নেওয়া যেত। কিন্তু ওই মাথা মোটা টাইপের লোকজন, একদিকে চাচু আর একদিকে মাথা মোটা, এরা ছাত্রদলকে কোন জায়গায় নিয়ে গেছে, ছাত্রদলকে ধ্বংস করছে। এদের কথাবার্তা শুনলেই বোঝা যায় কি ধ্বংসাত্মক হিংসাত্মক উল্টোপাল্টা কথাবার্তা বলছে। দর্শক, তবে এখানে মির্জা ফখরুলের বক্তব্য, বিএনপি অন্য নেতাদের, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতাদের বক্তব্য যদি আপনি তাকান, হতাশাজনক। এবং তারা মনে করছে বিএনপি রাজনীতি গুরুত্ব হারাবে, বিএনপিকে মাইনাস করা হচ্ছে, -2 অমুক তমুক নানান কথাবার্তা বলছে। অতএব আমি মনে করি যে বিএনপিকে কেউ মাইনাস করার চেষ্টা করছে না, কিন্তু জনগণ চাঁদাবাজ, ভারতের দালাল। আজকে শুরুতেই একটা কথা বলি, শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল। এটা বাংলাদেশের কারোর কথা না, আমারও কথা না, এটা হচ্ছে জাতিসংঘের কথা। কিভাবে বলছি একটু অপেক্ষা করেন। আজকে একটা শিরোনাম বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, তারপর বলি। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আর কিছু লাগে? জাতিসংঘ এটা বাংলাদেশের ওই টিআইবিও না, বা ওই আদিলুর রহমান শুভর সে অধিকারও না বলতে পারেন, বা বিএনপির কথা না, জামাতের কথা না, এটা জাতিসংঘের কথা। আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না। জাতিসংঘকে বায়াস্ট করা এটা কোনোভাবেই সম্ভব না। তাই যদি হইতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘকে দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দেওয়া তো পেরেছে এবং পারেনি, বরং নেতানিয়াহুকে আন্তর্জাতিক কাঠগড়ায় তারা দাঁড় করাইছে। তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে, গণতন্ত্রের মানুষ কন্যা, তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংঘটিত হয়নি শেখ হাসিনার অধীনে। সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক, কিছু বলবো না, অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক। কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে, ইউনূস বাধা দেয়নি, বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন, কারা দায়ী তদন্ত করুন। তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না, আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে, বলেছে তারা দায়ী, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না। দেখেন, তারা পাশাপাশি এই কথাও বলেছে, তারা কিন্তু বায়াস না, তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন, কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে। এই কেন? যখন কোনো দেশে অবাধ নির্বাচন হয় না, মানুষের ভোটের অধিকার থাকে না, তখনই
ফ্যাসিবাদ কায়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয়। সুতরাং বাংলাদেশে 15 বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ, জালজালিয়াতির নির্বাচনের একটা দেশ, এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই বর্তেছে। ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক, আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ, তারা কখনো এটা স্বীকার করবে না, কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত, অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক, তারা বলুক যে এটা ভুল। 1 জুলাই থেকে 15 আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। 114 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ হয়েছে। এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনার দরকার নেই, নিয়ে ওই যে নুরেমবার্গ ট্রায়ালে নিয়ে যাওয়া, সেখানে করুক, বিচার করুক তারা। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। রাজনীতি করবে শেখ হাসিনা? করবে? এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে আন করার লোক দিয়ে দল সাজানো। নতুবা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে। জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল। কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ের সীমা দেয় এই সংস্থা। তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, গাজীপুর এই 8টি শহরে অনুসন্ধান চালায়। মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি। জাতিসংঘ কিন্তু বসে রাখেনি, তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনার প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে 230টি বেশি সাক্ষাৎকার নেওয়া হয়। এছাড়া সরকার, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিদের আরো 36টি সাক্ষাৎকার নেওয়া হয়। এই 36 জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন। র্যাবকে এবং NCTMC-কে, ওই যে জেনারেল জিয়াউল লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে, ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে। অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে, অর্থাৎ দল নিষিদ্ধ করা যাবে না, তাহলে আবার আরেকটা অপরাধ সংগঠিত হবে। সুতরাং দল থাকবে, ব্যক্তি থাকবে না। যারা অপরাধ করেছে সেই জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, সেটা হচ্ছে আমাদের শহীদেরা। জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের গাজীরা। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, তারা হচ্ছে আমাদের এই শহীদ পরিবাররা, খোঁজাহাসিনা এবং তার দোসররা। ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের আলেমদেরকে হত্যা করেছে। হত্যা করেছে। জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ দিচ্ছে বাংলাদেশ বিনির্মাণ করা। ফেব্রুয়ারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেকহোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। জুলাই কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে নিষ্ঠ করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই জুলাইয়ের ঠিকাদাররা আমাদের আলেম ওলামাদেরকে তারা বঞ্চিত করেছে। আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে। আজকে 9 মাস পর শহীদ পরিবারদেরকে সাথে দিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এই চাইতে
শিখে গেছে। আপনারা যদি জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট লালন না করেন, শহীদদের সাথে যদি গাদ্দারি করেন, কোন হাসিনার যে তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আমরা আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। যে আগামীর বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং যারাই চাঁদাবাজি করছে তাদের ধরে নিতে হবে যে আগে যারা চাঁদাবাজি করত তারা কেন চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি বর্তমানে করতে না পারার যে কারণটি ঘটে গিয়েছে সেই কারণটি কিন্তু যারা বর্তমানে চাঁদাবাজি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। সুতরাং এই যে আওয়ামী মডেলের যে একটি প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আসলে যারাই কাজ করবে তাদের জন্য কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাইয়ের ঘোষণাপত্র আপনারা চেয়েছিলেন, কিন্তু সেটা আর হলো না কেন? এটি আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা এবং সদিচ্ছার অভাবের কারণেই এটি তার জায়গা থেকে বিলম্ব করছে। এবং আমরা সরকারকে বলবো, সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন তারা অনতিবিলম্বে যেন তারা সেটিকে পাবলিশ করে, কারণ এটি আমাদের জন্য একটি দলিল এবং এটি শহীদদের রক্তের উপর একটি দলিল। যা 2000 প্রাণ ঝরে গিয়েছে, তাদের জায়গা থেকে তারা যদি কোনো ধরনের আমাদের এই জুলাই বিপ্লবকে যদি আমরা সমুন্নত যদি রাখতে চাই, অবশ্যই সাংবিধানিকভাবে এটির একটি স্বীকৃতি প্রদান করতে হবে। সেই সাংবিধানিক স্বীকৃতির জন্য অবশ্যই আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি প্রয়োজন। এবং আমরা মনে করি এটি শুধুমাত্র তরুণদের বিষয় নয়, বরং এটি আমাদের আপামর ছাত্র জনতার একটি বিষয়। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে শুধু সাধারণ মানুষ মারা যায়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা দেখেছি বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে তারা শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে এই ঘোষণাপত্রটি এটি অবশ্যই সকল রাজনৈতিক দলের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটি দলিল হিসেবে সারা জীবন যেন বাংলাদেশের মধ্যে যেন লিপিবদ্ধ যেন থাকে, সেজন্য আমরা অবশ্যই চাই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনতিবিলম্বে যেন কার্যকর করা হয়। সারা দেশে আগের মতোই চাঁদাবাজি চলছে, তাহলে বিপ্লব হয়ে কি লাভ হলো? দেখুন, আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি কমেনি, চাঁদাবাজদের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির আসলে কোনো পরিবর্তন হয়নি। আমরা মনে করি যে এই চাঁদাবাজদের যে পরিবর্তন, এই পরিবর্তন আসলে আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে আগামীর বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে, আওয়ামী লীগের মতোই হবে। সুতরাং যারাই চাঁদাবাজি করছে তাদের ধরে নিতে হবে যে আগে যারা চাঁদাবাজি করত তারা কেন চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি বর্তমানে করতে না পারার যে কারণটি ঘটে গিয়েছে সেই কারণটি কিন্তু যারা বর্তমানে চাঁদাবাজি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। সুতরাং এই যে আওয়ামী মডেলের যে একটি প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আসলে যারাই কাজ করবে তাদের জন্য কিন্তু ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তরুণদের পালস বুঝতে হবে, বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে সেটি যদি কেউ না বুঝতে পারে তাহলে তাদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে। আমরা অবশ্যই মনে করি যে যারা এই ধরনের চাঁদাবাজিতে লিপ্ত যারা হচ্ছে তাদের অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে। যদি তারা সরে না আসে তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। আওয়ামী লীগ আবার ফিরে আসার কৌশল অবলম্বন করছে, এর বিপরীতে আপনারা কি করছেন? দেখুন, আওয়ামী লীগের এখন বর্তমান সময়ে আওয়ামী লীগ কী করছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে এটার উত্তরটা হলো এমন যে আওয়ামী লীগ বর্তমানে চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে একটি ঐক্যমত, অর্থাৎ আমাদের সবার যে একটি ঐক্যমতের যে একটি জায়গা, ঐক্যের জায়গা, এই ঐক্যের জায়গাটিকে নষ্ট করার জন্য কিন্তু তারা চতুর্দিক থেকে তাদের তৎপরতা চালু রেখেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখনই কোনো ধরনের একটি আন্দোলন যখন তৈরি হয়, একটি দাবি দেওয়া আদায়ের একটা জায়গা যখন তৈরি হয়, তখন কিন্তু তারা সেখানে ঢুকে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে আনসার বিদ্রোহ যখন হয়েছিল তখন সেখানে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে টাকা পয়সা দিয়ে সেই মিছিলগুলোর মধ্যে ঢুকিয়ে কিন্তু তারা একটা স্যাবোটেজ করার চেষ্টা করেছিল। তো এই ধরনের তৎপরতা কিন্তু আওয়ামী লীগের বর্তমানে রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ চাচ্ছে এটা যে তারা বাংলাদেশের মধ্যে কোনো না কোনোভাবে তারা বিশৃঙ্খলা তৈরি করবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে একটি ঐক্যমতের যে জায়গা, ঐক্যের যে জায়গা, এই ঐক্যের জায়গাটির মধ্যে ফাটল ধরিয়ে তারা তাদের বাংলাদেশের প্রবেশ করা বা রাজনীতিতে আসার একটি পথ তারা তৈরি করবে। আমরা অবশ্যই মনে করি যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল একমত যে তারা আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে ফিরতে দিবে না। অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে, আওয়ামী লীগ কোনোভাবে কোনো ষড়যন্ত্র তৈরি করে, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে প্রয়োগ করে সে এই ঐক্যকে সে নষ্ট করতে পারবে না। বরং আমরা মনে করি যে আমরা আগের চেয়ে দিনকে দিন অনেক বেশি ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ যেটা মনে করছে যে নির্বাচন ঘিরে হয়তো আমাদের মধ্যে এক ধরনের ঐক্যমতের ফাটল তৈরি হবে না,
বরঞ্চ আমরা বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু আমাদের জাতীয় প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্য সামনে বজায় থাকবে। আপনি এনসিপির যুব উইংয়ের দায়িত্বে আছেন, কিভাবে সংগঠিত করবেন যুবকদের? বাংলাদেশে গত 53 বছরে যুবকদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখা হয়েছিল এবং এই যুবকদের শক্তি যখন রাষ্ট্র কাঠামোতে তারা প্রয়োগ করতে পারেনি, এই কারণে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে যে উন্নতিটা সাধন করা প্রয়োজন ছিল সেই উন্নতি কিন্তু তারা সাধন করতে পারেনি। আমরা কিন্তু যোজন যোজন পিছিয়ে রয়েছি। অর্থাৎ এই যুবকদের শক্তি আমরা রাষ্ট্র কাঠামোতে আমরা রাজনৈতিকভাবে আমরা ব্যবহার করতে না পারার কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল এসেছে, এই দল যুব উইং গঠন করার মাধ্যমে বাংলাদেশের সকল যুব সমাজ যারা জুলাই বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, এই যুবক সম্প্রদায়কে আমরা একত্রিত করব, আমরা সংগঠিত করব এবং শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, আমাদের সামাজিক যে উন্নয়ন প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে আমাদের যুবকদের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। শুধু বেকারত্বই নয়, যে যুবকদের যে প্রধান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমনভাবে বাংলাদেশের রাজনৈতিক যে যুব সংগঠনগুলো আছে, যুব উইংসগুলো আছে, তারা কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা বলে না। অর্থাৎ যুব উইংসগুলো পলিটিক্যাল পার্টি, বড় বড় পলিটিক্যাল পার্টির যুব উইংসগুলো তারা শুধুমাত্র ওই পলিটিক্যাল পার্টির মাসেল পাওয়ার হিসেবে তারা ইউজ হচ্ছে। তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তারা জোর প্রয়োগ করে। অর্থাৎ মাসেল পাওয়ারই তাদের একমাত্র একটি পরিচয়, মাসেল পাওয়ারই তাদের একটি আইডেন্টিটি। কিন্তু আমরা সেই গতানুগতিক ধারায় আমাদের যুব উইংসটাকে আমরা গঠন করছি না। যুব উইংসের মূল লক্ষ্যের জায়গাটাই থাকবে যে তারা যুবক সম্প্রদায়ের যে মূল সমস্যার যে জায়গাগুলো আছে, প্রধান সমস্যার যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে তারা কাজ করবে। ঠিক একই সাথে তারা যেন একটি সামাজিক উন্নয়ন যেন তারা সামনে যেন নিয়ে আসতে পারে, সামাজিক উন্নয়নের পাশাপাশি যেন তারা একটি সামাজিক পরিবর্তন সমাজের মধ্যে ঘটাতে যেন পারে, যে পরিবর্তন আমাদের আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আবশ্যক, সেরকম একটি যুব উইংস আমরা গঠন করতে চাই। এবং এটির মাধ্যমে অবশ্যই আমরা মনে করি যে যুবকদের মধ্যে যে একটি রাজনীতিমুখী একটি মনস্তত্ত্ব তৈরি হয়েছে, এটিকে অবশ্যই আমরা কাজে লাগাতে পারবো। যুবকরা যখন এগিয়ে আসবে, এটি শুধুমাত্র এটি আমরা মনে করি যে যুবকরা তাদের জায়গা থেকে যখনই রাজনীতিমুখী যখন হবে, তখনই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং যুব উইংস তার জায়গা থেকে সেই জিনিসটাকেই তারা সংগঠিত করার চেষ্টা করছে। আমরা যখন সংগঠিত হব, তখন যুবকদের এই শক্তি অবশ্যই বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটা যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক
এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দু দলের মধ্যে বাড়ছে দূরত্ব। নবীনদের 2 মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি ও জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, মাঠ প্রশাসনের কাছে এক প্রকার জিম্মি দশা বিএনপির। যদিও এনসিপি বলছে অভিযোগ রাজনৈতিক নয়, বরং প্রমাণিত সত্য। পুরো বিষয়টি নিয়ে এনসিপির অবস্থানকে রাজনৈতিক ভুল এবং বিএনপির আচরণকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরেফিন শাকিলের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে এমনিতেই বিএনপির সাথে মতবিরোধ আছে ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির। সেই বিরোধের আগুনে গেল বুধবার যেন ঘি ঢালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। বিষয়টি নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। উষ্মা প্রকাশ করা হয় এনসিপির আহ্বায়কের এমন মন্তব্যের। তবে সিদ্ধান্ত হয় এ নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করছে বিএনপি। অভিযোগের সত্যতা আসলে কতটুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্বের কথা। তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সারোয়ার তুষারের। একটা বাস্তব কথা হলে না আমলে নিতে হবে, এটা তো অবাস্তব কথা। সরকার হলো অন্তর্বর্তী সরকার, সেখানে বিএনপির লোক থাকে কেমন করে? আমি তো বলতে পারি যে আমাদের কথা কেউ শোনেই না। যে কোনো ডিসি অফিস, যে কোনো ইউএনও অফিস, যে কোনো অন্যান্য এসপি ওসিদের অফিসে যাবেন, সেখানে বিএনপির একচেটিয়া প্রভাব। আমরা একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে সেখানে গেলে যতটুকু বেগ পেতে হয়, বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতা এর চেয়ে বেশি সুবিধা সেখানে পাচ্ছে। এনসিপি নেতাদের অভিযোগকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, অপকর্মের সাথে বিএনপি নয়, জড়িত নতুন ও পুরাতন দুইটি দল। একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, ডিক্লেয়ারে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? এই সমস্ত কথা তো আমরা বুঝি, আমরা তো আর এখন পর্যন্ত ফিডার তো খাই না। তো এখন চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। রাজনীতিতে এমন কাদা ছড়াছড়ির ঘটনা নতুন নয়। এমনকি মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ থেকে চাঁদাবাজির ঘটনার বেশিরভাগই সত্য। তবে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এখনই প্রতিপক্ষ বানিয়ে ফেলা এনসিপি নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত নয় বলে মত এই রাজনীতি বিশ্লেষকের। বললেন, এতে বরং সংঘাত বাড়বে, অস্থিরতা তৈরি হবে প্রশাসনে। তাদের বয়স আর আপনার বয়স তো সমান না। তাদের রাজনৈতিক যে ইগো, এটা কি আপনার সাথে তুলনা করে লাভ আছে? তাদেরকে যখন আপনি অ্যাটাক করবেন, তখন তারা তো এটার কাউন্টার অ্যাটাক করবেই, এবং ঘটছেও তাই, এটা তো খুব একটা রাজনৈতিক দলের নেতৃত্বের জন্য খুব বিবেচনা প্রসূত কাজ না। ঐক্য ধরে রাখতে প্রকাশ্যে অভিযোগ না করে অপকর্মের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলোকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলেন রাজনীতি বিজ্ঞানী। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার সাথে আমাদের কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।